বলছেন না যে হ্যাঁ তোমরা থাম্বনেলে একরকম দাও আর মিথ্যে মিথ্যে থাম্বনেল দাও আর ভেতরে আইসা বলো অন্য। ও দিদি এটা কি কইলেন আপনি? আপনার ভিডিওটা দেখছেন, আপনার ভিডিওতে আপনি কি কইছেন? থাম্বনেল দিছেন চাও তোমরা ডিভোর্স চাও, তাহলে চলো ডিভোর্সটা হয়েই যাক। ও দিদি কইছেনটা কি তারপরে ভিতরে ভিতরে কি কইছেন? তাহলে আপনিও তো এরকমই করতেছেন, বাটপাড়ি সোরের উপরে বাটপাড়ি করে ফেলতেছেন না আপনি? ও দিদি সোরের উপরে বাটপাড়ি হয়ে গেল না এটা? আপনি কইতাছেন আমরা থাম্বনেল টাইটেল দিতেছি আকর্ষিত মিথ্যে থাম্বনেল টাইটেল আর ভিতরে কই অন্য কথা, আর আপনি কি করলেন দিদি এটা? ওরে মালো দিদি নিজের বেলায় আটি সুটি পরের বেটায় কুট করে একটা সিমটি কাটি কন্দে পন্দে। Was made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, একদম বিন্দাস ভালো আছি। ভালো তো থাকতেই হবে, কারণ এখন আমাদের একটা নতুন লড়াই শুরু। এবার কি একদম শক্ত থাকতে হবে, মন থেকে ফুর্তি থাকতে হবে, আনন্দে থাকতে হবে। আর এই যে দিদি আমার বান্ধবী ললিতা, নামটা বেশ ভালোই লাগে না? বান্ধবী ললিতা, এটাই ভালো, বান্ধবী ললিতা। আজকে ভিডিওটা দেখে ফিদা হয়ে গেছি, জাস্ট ফিদা হয়ে গেছি, বিশ্বাস করুন বান্ধবী ললিতা। তো ঠিকই তো, এই তোমরা না এত বাড়াবাড়ি কেন করছো বলো তো? হ্যাঁ তোমরা এত কেন শান্তিতে থাকতে দাও? এত কন্ট্রোভার্সি কেন বলছো? তোমরা পাপের ভয় নেই? হ্যাঁ তোমাদের তো বলে বলে পারছি না কি গো। হ্যাঁ যারা কন্ট্রোভার্সি করছো এই ছেলে মেয়ে দুটোকে নিয়ে, কেন কন্ট্রোভার্সি করছো? হ্যাঁ করো না। তোমরা জানো না গীতাতে লেখা আছে পাপ হয় অন্যকে নিয়ে বললে। ও সরি সরি, তোমরা তোমার গীতা পাঠ করো না, তোমরা জানবে কি করে গীতার সম্বন্ধে? তোমরা তো কোনো কিছুই জানো না। ভগবান গরম তেলে নিয়ে সেঁকবে, হ্যাঁ চিন্তা করো না, তাই না দিদি? এগুলো অবুঝ, এরা জাগতিক মানুষ, এরা কিচ্ছু বোঝে না, বিশ্বাস করুন দিদি কিচ্ছু বোঝে না। আপনি কি সুন্দর বোঝেন বলুন তো? সত্যি কথাই তো, প্রথম থেকে আমি আপনার কিছু কিছু জিনিস আপনি যেমন কি সুন্দর বলে গেলেন, আপনার প্রত্যেকটা কথা আমি একদম আমার মন ছুঁয়ে গেছে, বিশ্বাস করুন। আমি সত্যিই তো কত, ও সরি আমি না ভুলে গেছিলাম, এটা 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 কালো চশমাটা, এটা এটা একটু ঘরের মধ্যে পরার দরকার ছিল। কেমন লাগে আমারে? এটা একটু পরার দরকার ছিল, আমি ভুলে গেছিলাম, বিশ্বাস করুন। হ্যাঁ এই যে চশমাটা পরছি, এটা এটা কোথায় পরে বলুন তো? এটা রোদে গেলে পরতে হয়, এটা সানগ্লাস। কিন্তু আমি দেখুন কিরম বোকার মতো। হ্যাঁ বোকা নই আমি, পয়সা দিয়ে কিনেছি, ওয়েস্ট করবো কেন? যতক্ষণ থাকবে ঘরেও পরবো, অত সোজা না। হ্যাঁ পয়সা দিয়ে কেনা জিনিস, তাই না দিদি? তাই তো, এরা বোঝে না, চোখ থাকতেও এরা চোখে দেখতে পায় না, ঠাওর পায় না, বুঝলে না? অসহ্য লাগছে, একটু খুললাম এই চশমাটা। এটা কেন পরলাম? কারণ কালো চশমা, আমি সব কিছু তাহলে দেখতে পাবো না। ঠিক আপনার দশাটাও এটাই হয়েছে দিদি, আপনি ঘরেরটা কিচ্ছু দেখতে পান না, আপনার ব্যাপারটা আপনি নিজেরটাও দেখতে পান না। এটাই হয় মনে হয়। কালো চশমা যদি পরে থাকি কি করে দেখবো বলুন তো? এটা কি সম্ভব? আপনি ঠিক ওই কালো চশমা পরেছেন। আপনি বললেন না যে ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতা অবধি নড়ে না, একদম সঠিক কথা বলেছেন। কিন্তু গাছটা পুঁতবে কে? গাছটা যে হয়েছে বীজটা কে বুনেছে? বীজটা ভগবান দিয়েছে, কোথা থেকে একটা উৎপত্তি হয়, বীজটা ভগবান দিয়েছে। কিন্তু সেই বীজটা ভগবান এসে পুঁতবে না, আপনি উপলক্ষ, আপনাকে পুঁততে হবে। হ্যাঁ ভগবান আমাদেরকে সব কর্ম করায়, কিন্তু আমাদের তো হেঁটে ওই মাটিতে গিয়ে জমিটাকে উর্বর করতে হবে, ওইখানে বীজটা বসাতে হবে, তারপরে তো সেই বীজ থেকে ছোট্ট অঙ্কুরিত হবে, বীজটা হয়ে তারপরে তো গাছ হবে, ছোট গাছ বড় গাছ, তারপরে চারা গাছ, তারপরে বড় গাছ, তাই না দিদি? তাহলে আপনি যে এসে বলছেন যে ভগবানের ইশারা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, কিন্তু গাছটা তো বসাতে হবে দিদি আগে। আপনাকে এত কথা কেন বলছেন? আমরা সব জানি, সবাই সব কিছু বুঝি। আমি আপনার কথাগুলো দিয়ে আপনাকে একটু ধরিয়ে দিই, আপনি একটু ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবেন, তারপরে আমাকে উত্তরটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই দিদি। আপনি বলছেন না যে হ্যাঁ তোমরা থাম্বনেলে একরকম দাও আর মিথ্যে মিথ্যে থাম্বনেল দাও আর ভেতরে আইসা বলো অন্য। ও দিদি এটা কি কইলেন আপনি? আপনার ভিডিওটা দেখছেন, আপনার ভিডিওতে আপনি কি কইছেন? থাম্বনেল দিছেন চাও তোমরা ডিভোর্স চাও, তাহলে চলো ডিভোর্সটা হয়েই যাক। ও দিদি কইছেনটা কি তারপরে ভিতরে ভিতরে কি কইছেন? তাহলে আপনিও তো এরকমই করতেছেন, বাটপাড়ি সোরের উপরে বাটপাড়ি করে ফেলতেছেন না আপনি? ও দিদি সোরের উপরে বাটপাড়ি হয়ে গেল না এটা? আপনি কইতাছেন আমরা থাম্বনেল টাইটেল দিতেছি আকর্ষিত মিথ্যে থাম্বনেল টাইটেল আর ভিতরে কই অন্য কথা, আর আপনি কি করলেন দিদি এটা? ওরে মালো দিদি নিজের বেলায় আটি সুটি পরের বেটায় কুট করে একটা সিমটি কাটি কন্দে পন্দে পন্দে কাটেন সিমটি খান। আবার কি কইছেন? হ্যাঁ গো তোমরা কেমন
পরের সংসার ভাঙছো কেন গো? ওই বেটা ছেলে বলতে গিয়ে থেমে গেলেন, বেটা ছেলেটা বলতে যাচ্ছিলেন, বেটা ছেলেটা যার মেয়ে, ও এটা তোমার সৎ বাবা মেয়ে বলে আপনি আবার ওইদিকে আপনি দেখুন গীতার কত ভাষণ দিচ্ছেন, অথচ আপনার ছেলের বউটা আপনার পোলা খান সামনে বৈশা। সত্যি কথা, ওইগুলো কি গীতাতে লেখা আছে নাকি দিদি যে হ্যাঁ এরম বলন যায়, নিজেরটা বলন যায় পরে বললে এটা কানে বাদে? এরম নেই ব্যাপারটা দিদি। আপনার পোলার বউ খান বাপরে কিভাবে তপন পাল যে কইতে আসছিল দিদি, ও দিদি একটু প্রোটেস্ট করছিলেন, কই শুনতে পেলাম না? কান খান কি গরম জল দিয়ে ওয়াশ করতে হবে? তোমরা কারা কারা কেউ কি শুনছ? যদি শুনে থাকো আমার এই ভিডিওটাতে প্লিজ একটু কমেন্ট করে জানাই গো। হ্যাঁ, কারণ আমি অন্যায় কথা তো দিদির বিরুদ্ধে কইতে পারবো না। দিদি গীতা পড়ে, দিদি গীতা পড়া 10ম অধ্যায়ের উদাহরণ দিতেই পারেন। হ্যাঁ, তো ও দিদি আমি একটু বিশ্বরূপ দর্শনের উদাহরণটা দিই আপনারে। দিদি বিশ্বরূপ দর্শনটা দেখছেন নিশ্চয়ই। ওখানে কি ঘটনাটা জানেন তো? যখন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন গেছিল, হ্যাঁ, তখন অর্জুন কি বলেছিল যে হে মাধব, তুমি উভয় দলের সেনার মাঝে আমার রথটা দাঁড় করাও, দেখি আমার সাথে কারা যুদ্ধ করতে এসছে, আমার কাদের সাথে যুদ্ধ করতে হবে। ওই কথা শোনার পরেই মাধব নিয়ে 2 সেনার মাঝখানে রথ দাঁড় করায়। হ্যাঁ দিদি, এটা বিশ্বরূপ দর্শন অধ্যায়টা পড়েছেন তো? হ্যাঁ, তো ওইখানটায় দাঁড় করায়, ঠিক আছে। দাঁড় করানোর পরে তাকিয়ে দেখছি এ বাবা, এ তো দুপক্ষেই আমার মিত্র, সবাই, শত্রু তো কেউ নেই। আমি কাদের সাথে যুদ্ধ করতে এসছি? পড়েছেন তো দিদি কথাগুলো, কাদের সাথে যুদ্ধ করতে এসছি? তখন অর্জুন কি করলো, রেখে বসে পড়লো, ধনুর বাণ ত্যাগ করে সে ওখানে বসে পড়লো রথের সামনে, মাথায় হাত দিয়ে বসে পড়লো। তখন কৃষ্ণ বলছে কি হয়েছে? বিষাদ নয়নে কাঁদছে আর বলছে না, আমি জমি বাড়ি জায়গা এমনকি আমার যদি মৃত্যু হয়ে যায়, আমি এদের সাথে কোনোদিন, আমার শ্বশুর মাতুল আমার গোষ্ঠী জ্ঞাতি আমার সবাই এখানে, আমি কাদের সাথে যুদ্ধ করব? এদের সাথে যুদ্ধ করে এদের সম্পত্তি পেয়ে আমার কি লাভ হবে? হ্যাঁ, আমার কি, আমি এরকম সম্পত্তি চাই না। তখন ভগবান বিশ্বরূপ দর্শন দেন তাকে, বিশ্বরূপ ধারণ করে তখন দেখায় যে গাধা মূর্খ, আর আরও অন্য কথাই বলেছে, আমি এভাবে বলছি আপনাকে। হ্যাঁ, যে দেখ তুই তো একটা উপলক্ষ মাত্র, কিন্তু আমি দেখ, তখন বিশ্বরূপ দর্শন যখন করায় দেখে বহু মুখ বহু নেত্র বক্ষু সব কিছু ডবল মানে অনেক ডবল হয়ে কৃষ্ণের মুখের মধ্যে সমস্ত যাদেরকে ও দেখছে, যারা সাথে যুদ্ধ করতে এসছে অলরেডি তারা মৃত, সেই একদম মতো করে নালার মধ্যে কৃষ্ণের মুখের ভিতরে সে বড় নর্দমার মানে জলের মতো গতি, সমুদ্রের মধ্যে সব ধেয়ে চলছে, গোটা বিশ্বটা এরকম ধেয়ে চলছে। তখন দেখে বলছে এটা কি? তখন বলছে, তারপর আরও অনেক কিছু আছে। তখন শ্রীকৃষ্ণ বলছে তুমি তো অর্জুন, তুমি একজন উপলক্ষ মাত্র, সমাজ জানবে বা বিশ্ববাসী জানবে, সংসার সমাজের মানুষ জানবে যে তুমি এদেরকে মেরেছো, কিন্তু আমি আগে এদেরকে মেরে রেখে দিয়েছি। আপনার কথা ঠিক আছে, আপনি বলছেন না যে ভগবানের ইশারা ছাড়া কোনো কিছু নড়ে না, কিন্তু দিদি কোর্টে তো ভগবান যাবে না, কোর্টে আপনাকে যেতে হবে, একটা পেন নিয়ে একটা পেপার নিয়ে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে সব কিছু জমা দিতে হবে, আপনাকে বলতে হবে আপনি হলেন উপলক্ষ, আপনি যাবেন, যাওয়ার পরে যদি না হয় রেজিস্ট্রিটা, তখন বুঝতে হবে যে এখানে ভগবানের কোনো ইশারা আছে, হয় ভালোর জন্য নয় খারাপের জন্য। ভগবান যেটা করেন ভালোর জন্যই করেন, কোনোদিনও আমাদের খারাপ উনি চান না, কারণ আমরা ওনার সন্তান, উনি আমাদের সৃষ্টি করে পাঠিয়েছেন, সব ঠিক আছে। কিন্তু কোর্টে না গিয়ে আমি যদি খাটের মধ্যে বসে বলি নে ভাই আমার ভগবান তো আছে, আমার রেজিস্ট্রি ম্যারেজটা হয়ে যাবে, নে আমার ডিভোর্সটা হয়ে যাবে, নে আমার খাবার টপকে আকাশ থেকে ভগবানকে ডাকবো, সারাদিন এই খাটটার মধ্যে বসে কি দরকার বলেন তো? 12 ঘন্টা এই রোদের মধ্যে গিয়ে ডিউটি করে আসি, হ্যাঁ আমিও পড়ি, আপনার মতো এত গীতা পাঠ হয়তো আমি করতে পারি না, সামান্য যত সামান্য করে বলতে নাই, যত সামান্য চেষ্টা করি তাও, কিন্তু তো এটা তো বলতে পারি না ভগবান আমি খাটের উপরে বসে থাকুন, তুমি এসে খাবার দিয়ে যাইবা, কারণ ভগবানের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই নড়ে না, এটা তো একদম বাস্তব ধ্রুব সত্য কথা। কিন্তু কর্মটা তো করতে হবে দিদি। আপনি যে বলছেন যদি ভগবান চায় রেজিস্ট্রি হওয়ার, তাহলে রেজিস্ট্রি হবে, ভগবান তো চাইবেই, তার আগে আপনাকে যেতে হবে তো দিদি। বুঝতে কেন পারেন না বলুন তো? সব আপনি বুঝলেন, কেডা কইছে দুষ্টু নটি গার্ল একটা, এরম করে না দিদি, এরম করে না, শুধু অপরের দোষ দেখলে হয় না দিদি। আজকে সুন্দর করে মিষ্টি করে দিদি দিলাম, কিন্তু কেন বলুন তো? কারণ আপনারা হয়তো সিমলা না কোথায় আপনারা ঘুরতে যাচ্ছেন কোনো ঠান্ডার দেশে, কারণ এত গরম। দেখুন এটা কি ভগবান আপনাকে ধরে নিয়ে যাচ্ছে না দিদি? আপনি রেডি করছেন ব্যাগ, টিকিট কেটেছেন, তাই না?
তারপরে যদি কোনো খারাপ ইঙ্গিত হতো, খারাপ কিছু হওয়ার হতো, ভগবান তখন হয়তো আপনাকে আটকে দিত যে যাস না, কোনো না কোনো উপলক্ষে হয়তো আপনাকে, সেটা আলাদা জিনিস। এটাকে বলে ভগবানের ইশারা, ভগবানের ইঙ্গিত। কিন্তু আপনাকে তো এগোতে হবে। আপনি তো শুদ্ধ এখানে বসে বলছেন। আচ্ছা সমস্যাটা কোথায় বলুন তো ডিভোর্সটাতে? আপনারা তো মনে প্রাণে এই বউ আর ছাড়বেন না, বউ আপনার বাড়ি ছেড়ে যাবে না, আপনারা এই বউ নিয়েই সংসার করবেন। তাহলে সমস্যাটা কোথায়? রেজিস্ট্রি করতে এত কথা কেন বলতে আসছেন? এদিকে লোককে শিক্ষা দিচ্ছেন, হ্যাঁ ওই বেটা ছেলেটাকে তোমরা বোঝাতে পারছো না, পরের বরকে উস্কিয়ে দিয়ে সংসার ভাঙছো, তোমরা বলতে পারছো না মেয়ের জন্য এতদিন সমস্যা ছিল, এখন তো মেয়ে চলে আইসে, এখন দুজনে মিলে সংসার করুন। ও দিদি আপনি পারেন না এই কথাখান বোঝাতে? দিদি আপনি তো বলতে পারতেন আপনার প্রিয় সখীকে, আপনার রিমির মা দিদিকে, আপনার রিমির মা দিদিকে আপনি এই কথাটা কইতে পারতেছেন না যে দিদি স্বামীর নামে এসব কথা কইতে নাই, গীতায় লেখা আছে, গীতায় লেখা আছে স্বামীকে এসব কথা বলতে নাই, নরকেও জায়গা হবে না দিদি, গরম তেলে আপনারে খুন্তি দিয়ে খুচায়া 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 ভাজবে দিদি। কইছেন একবারও? একটু বোঝায়া দেবেন গীতার মাহাত্ম, গীতার মর্মকথা, গীতা কেন এগুলো করতে নাই, স্বামীকে অশ্রদ্ধা করতে নাই, একটু বোঝায়া দিতে পারেন না আপনি? এইরকম দুষ্টুমি করলে খেলবো না কিন্তু দিদি আপনার সাথে। হ্যাঁ আপনি শুধু নিজেরটা বোঝেন, অন্যের বেলায় শুধু একদম খুব আপনি হিংসুটে, তখন আপনি শুধু জ্ঞান উবলান, শুধু জ্ঞান। এই জ্ঞান একটু নিজের জন্য রাখেন দিদি। ও দিদি একটু জ্ঞান তো নিজের জন্য রাখতে লাগে, শুধু অপরকে যদি সব জ্ঞান দিয়া দেন নিজের জন্য তো পুরো ফাঁকা হয়ে যেতেছে। আপনার পোলাটা কী হবে কোন দেখিনি? আপনার পোলাখান কী হবে কোন দেখিনি? এত যে পুণ্যি, ও না না আপনার ছেলে তো পাপ মোটেই করে নেই, পুরাটাই পুণ্যই করছে না, এগুলোকে পুণ্যই কয়। দুইটা বউয়ের দুইটা বাচ্চা নষ্ট করা, তারপরে আরও এত নষ্টামি ভ্রষ্টামি করা, এই বউ চলে গেলে ওই বউয়ের সাথে শুয়া। ও দিদি ওইগুলো কিন্তু গীতাতে কি আছে এটা তো জানেন আপনি? একাদশীর দিনে সংযম থাকতে হয়, শুধু খাওয়া দাওয়া সংযম নয়, দেহ সংযম থাকতে হয়, মানে স্বামী স্ত্রী তো সংযম থাকতে হয়। আর আপনার পোলা খান স্ত্রী বাদ দিয়া এই তো কত মাইয়ার সাথে, তাহলে আপনি রেজিস্ট্রেশন কেন করতে চাইতেছেন না? তাহলে আমরা কি ধরে নেব? আপনারও এতে সম্মতি আছে দিদি, তাহলে আপনারা কোথায়? আপনার আবার পেরেক দিয়া জিপ খান টাইন না গাছের সাথে বাইন্দা রাখে জমরুদ। আপনি তো এত গীতা পাঠ করতেছেন, তারপরে যদি আপনি এই ধরনের কথা কাত্তা কন মুখ দিয়া, আপনার জিপ খানের টাইন না যদি পেরেক দিয়া পুঁততে রাখে দিদি, তখন আপনি জ্ঞানগুলো উবলাবেন কি করে? এই কথা ভাবছেন? তো বন্ধুরা এদের মতো, এরা কি বলবো, এদের এখানে কিছু আর বলার নেই। এই যে উনি বসেছেন, আচ্ছা একটা কথাই তো আমাদের বলছে, আমাদের আর কোনো ডিমান্ড নেই। সবাই চাইছে যে তোমরা যখন এই মেয়েটাকে নিয়ে সংসার করতে চাইছো, আমরাও মনে প্রাণে চাই। আর আপনারা কিন্তু এখানে দিদি, আপনাকে আমি এতক্ষণ ধরে ইয়ার্কি মেরেছি, যা করেছি, আপনাকে এবার সিরিয়াস বলছি, কথাগুলো শুনুন আপনি দিদি। আপনি পুরো সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা খারাপ মায়ের পরিচয়ে আছেন, পুরো সোশ্যাল মিডিয়াতে একটা খারাপ মায়ের পরিচয়ে আছেন। আজকে এই 1 মাস ধরে রিমির সাথে আপনি এবার ভেতর থেকে ভালো ব্যবহার করছেন আর ওপর থেকে করছেন, সেটা মানুষ দেখতে যাচ্ছে না। আপনি ভালো ব্যবহার করছেন সেটাই মানুষ দেখছে, ঠিক আছে? সেটা আপনি নাটক করে করছেন না রিয়েল একদম করছেন, সেটা কেউ দেখতে যাচ্ছে না। আপনি ওর সাথে ভালো ব্যবহার করছেন, ওর সাথে ভালো বিহেভিয়ার করছেন, ওর সাথে খুব আদর যত্নে ওকে হাসি খুশিতে রেখেছেন, এইটাই সবাই দেখছে, তাই তো? তাহলে আপনারা যখন মনে এখানে কিন্তু আপনি সেই জায়গায় 1 মাসে, এই 1 বছর 1.5 বছরে আপনি যে খারাপ একটা আপনার সম্বন্ধে সবাই যে একটা খারাপ ধারণা, একটা খারাপ মা, একটা খারাপ আপনার ছেলে মানে কে নিয়ে যে মানুষ করতে পারেননি, এটা খুব খারাপ বিচ্ছিরি একটা বার্তা সবার মধ্যে ছড়িয়ে গেছিলো যে এই ছেলেটার মা হলো একটা একদম মোস্ট ফালতু মা, একটা এই বার্তাটা কিন্তু সবার মধ্যে ছড়িয়ে গেছিলো। আজ 1 মাসে আপনার 1.5 বছরের এত কিছু কালিমা কিন্তু মুছে গেল, এত কিছু কালিমা পুরো কিন্তু মুছে গেছে। আপনাদের কমেন্ট বক্সে একটা সময় আপনার কমেন্ট বক্স জুতোতে ভর্তি হয়ে যেত, মনে আছে সেই দিনগুলো দিদি? জুতোতে ভর্তি হয়েছে, সেই জায়গায় আজকে এখন মানুষ আপনাদের যথেষ্ট শ্রদ্ধা করে মানুষ কিন্তু আপনাকে কমেন্ট করছে। তাহলে এখানে কিন্তু আপনার কিন্তু অনেকটা ভূমিকা রয়েছে। আপনি চাইলে পারেন সেই যে ভালো হয়েছেন সবার চোখে, সবাই আপনাকে ভালো বলছে, সেই ভালোটা ধরে রাখার একমাত্র অন মানে আপনি একদম পারেন যে এই কাজটা করতে। আমার ছেলের রেজিস্ট্রিটা আমি দেবই। আপনি কেন এটা মরিয়া হয়ে উঠছেন? আপনার ছেলে ভংছাং করছে, আপনার ছেলে কিন্তু চাইছে না রেজিস্ট্রিটা। আপনি প্রশ্ন কেন করছেন আপনার ছেলেকে? এই আমি এই বউ নিয়েই থাকবো, আমার এই বউই থাকবে, আমি তো তোর অন্য জায়গায় বিয়ে দেবো না, কিংবা এ যাবেও না কোথাও। তাহলে তো রেজিস্ট্রিটা করতে সমস্যা কোথায় আছে দিদি? কেন আপনি চেপে ধরছেন না? তাহলে আপনার বলতে হবে আপনিও ছেলের সাথে সম্মতিতে আছেন, আপনার ছেলে ভেতরে ফাঁসানির সাথে তার মানে যোগাযোগ আছে। এখানে তো এটাই প্রমাণিত হয় যে ফাঁসানির সাথে তাহলে যোগাযোগ আছে। আপনি যে জ্ঞান দিতে বসেছেন দিদি, কথাগুলো একটু ভাববেন, ঠিক আছে? কথাগুলো আমি ভুল বললাম না সঠিক বললাম, কথাগুলো ভাববেন। আর রিমির কথা বাদ দিন, রিমির মায়ের কথাও বাদ দিন। এরা ঘুরে থাকে, এরা হুটপাট ডিসিশন নেয়, এদের ডিসিশনের কোনো আমি ভ্যালু বলে ভাবি না, এদের ডিসিশনের কোনো ভ্যালু বলেই ভাবি না,
ঠিক আছে? তা আপনি তো একটা বুদ্ধিমতী নারী, আপনার মেয়ে হলে আপনি কী করতেন? যে এরকম একটা জটিল পরিস্থিতির পরে যখন আমার মেয়েটা সংসার করছে, আজকে তাহলে আমার মেয়েটা রেজিস্ট্রিটা হয়ে যাক, আপনিও চাইতেন তো? আজকে হয়তো আপনি ভাগ্যক্রমে হোক দুর্ভাগ্যক্রমে হোক আপনি ছেলের মা, আমিও ছেলের মা, কিন্তু এখন ছেলের মা হওয়াটাকে আমি দুর্ভাগ্যই ভাববো, সৌভাগ্য ভাবি না। আগে যেমন মেয়ের মা হওয়া দুর্ভাগ্য বলতো মানুষ, আমি বললাম মেয়ের মা হওয়া সৌভাগ্য। ঠিক আছে? মেয়ে প্রথম সন্তান, মেয়ে হওয়া মানে ঘরে লক্ষ্মী আসে। ঠিক আছে? তো আমি একটা মেয়ে হয়ে আমার মেয়ে, আমি তো অসম্মান করতে পারবো না, যতই আমার পুত্র সন্তান হোক, যতই আমি একটা মেয়ে, আমার যেটা মেয়ে হতো আমি বেশি গর্বিত হতাম। ঠিক আছে? তবু সন্তান তো সন্তানেই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি তো অন্তত রিমির মায়ের জায়গাটায় দাঁড়িয়ে পিঙ্কি পালের মতো মানা, আপনি যে চরিত্রের মা, গীতা পাঠ করেন, আপনি এত কিছু বোঝেন, আপনি এত কিছু সবাইকে বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পারছেন না যে না, সত্যি কথাই তো, মেয়েটা যখন আমার ঘরেই থাকবে, আমি যখন ওকে আমার পুত্রবধূ হিসাবেই মেনে নিয়েছি, তাহলে কেন রেজিস্ট্রি করবেন আমার ছেলে? তার মানে ভুংচাং করছে আমার ছেলে, ডুপ্লিসিটি, কোথাও একটা কিছু আর একটা গণ্ডগোল পাকাবে আমার ছেলে, তার মানে পাকাবে কোথাও না কিছু আমার ছেলে, তাহলে আমি রেজিস্ট্রিটা করিয়ে দিই। তো দিদি, একমাত্র সবার মুখ বন্ধ হয়ে যাবে। আপনাকে আমি কথা দিচ্ছি, আপনার পরিবার নিয়ে, আপনার ছেলে নিয়ে, আপনার পুত্রবধূ নিয়ে, আপনাকে নিয়ে একটা কন্ট্রোভার্সিও আর হবে না, আমি কথা দিচ্ছি। যান, এই সোশ্যাল মিডিয়াতে এসে আমি কথা দিচ্ছি, একটা কন্ট্রোভার্সি হবে না। আপনি আগে রেজিস্ট্রিটা করিয়ে দেখান, তারপরে ব্যবস্থা আমরা করছি। ঠিক আছে? আমি করছি, চলুন আমি করছি, আমি কথা বলবো। ওই সমাজসেবিকা নিয়ে সমস্যা তো আপনাদের, ওই সমাজসেবিকা, আমি ওই সঙ্গীতা ম্যাডাম, আমি ওই সমাজসেবিকার সাথে কথা বলবো, বলে দিদি ওরা রেজিস্ট্রি করেছে, আমাদের সমস্যা সলভ, তো আপনি বন্ধ করান সব কন্ট্রোভার্সি, একদম সবাই বন্ধ হয়ে যাবে, কেউ একটা কথাও বলবে না। কী দরকার আছে, কী মতলব আছে আপনাদের নিয়ে শুধু আমাদের খিল্লি করা, আপনাদের নিয়ে শুধু ভিডিও করা? কোনো আমাদের মতলব নেই, কোনো মতলব নেই। কারণ আপনি বললেন না ওই টাকা পায়া কী হইবে, আমাদের রোগের পেছনে চলে যাবে। ও দিদি, রোগ তো থাক, আজ গেলাম না, কারণ রোগ তো দেখতেছি, বসে মাথায় ঘুরায় পড়ে যান। আবার এই কথা কেন কন? নিজে তো এই 1 বছরের মধ্যে কত কিছু দেখলাম, হাসপাতালে কত বড় অপারেশন, আরও কত কিছু করে চলে আইলেন দিদি। তে কোন পথে পয়সা ইনকাম করে দিদি? শুনুন, কথায় কথা বাড়বে, ঘাটাঘাটি হবে। আপনি যা যে ভিডিওটা করেছেন, পুরো ভিডিওটা নিয়ে যদি ভিডিও করা যায়, আপনার একটা কথাও আপনি লজিক্যালি বলেননি, একটা কথাও আপনি যুক্তিসম্মত বলেননি, ভুংছাং বকে গেছেন। পুরো ভিডিওটা নিয়ে আপনার ভিডিও করলে না, প্রতিটি ওয়ার্ড নিয়ে একটা গোটা ভিডিও হয়ে যাবে। আপনি এতটা লামচাম বকে গেছেন, একটা কথাও কোনো যুক্তিযুক্ত কথা না, একটা কথা একটা মায়ের যুক্তির কথা নয়। ঠিক আছে? গাঁ জুয়ারি কিছু যুক্তি দিয়ে গেছেন, আং বাং সাং। ঠিক আছে? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ। ঘেমে দেখো, ফ্যান বন্ধ, দুইটা ফ্যান, এই দেখো, ওই দেখো, দেখছো, এই দেখো, একেবারে দেখাইবো, 2টা ফ্যানে বন্ধ, গরমে ঘামে যেতেছে।